নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্ব আমরা দেখে নিই। চলো, শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাজ তো পুরো রেডি হয়ে গেছে, বাসে উঠে পড়েছে যাওয়ার জন্য। এদিকে পূজা কাঁদতে কাঁদতে ঠাম্মিকে বলে, থাক ঠাম্মি, তোমাকে আর ওনাকে বারণ করতে হবে না বা কিছু বলতেও হবে না। উনি যখন তোমার কাছে গিয়ে শান্তিতে থাকেন তখন তাই থাকুক। ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকে, এ তো রাগের কথা নয়, কোথাও একটা অনুরাগের ছোঁয়া। তাহলে কি আমার নাতবো মহারাজকে ভালোবেসে ফেলেছে? এদিকে মহারাজ জয়ন্তদাদের বলে, এই ঠাম্মিকে ডাকতো। তখন জয়ন্তদারা সবাই মিলে বলতে থাকে, এই তুই পূজা বৌদিকে নিয়ে জানা। তখন মহারাজ বলে, এই বাজে কথা বলিস না তো, যা গিয়ে ঠাম্মিকে ডাক। আর জয়ন্তদারা সমানে জোর করতে থাকে, যা না, তোরা পূজা বৌদিকে নিয়ে জানা। কিন্তু মহারাজ কিছুতেই শোনে না। মহারাজ সবাইকে বকেঝোকে বাস থেকে নামিয়ে দেয় আর নিজেই ঠাম্মিকে ডাকতে থাকে। বলে, ঠাম্মি আর কতক্ষণ? বিদায় বেলায় কি তোমার সব কথা মনে পড়ে? বাস তো ছেড়ে দেবে। ঠাম্মি তখন বলে, এই দাঁড়া তো, তাড়াহুড়ো করিস না, বাস চলে যাবে, তুই থাকতে আবার বাস যাবে কি করে? তখন মহারাজ বলে, না না ঠাম্মি, তোমার থেকেও আমার যাওয়ার তাড়াটা বেশি। মহারাজের বাবা তখন বলে, যাচ্ছিস যা, কথাবার্তার এই ছিরি কেন? যাওয়ার সময় তো একটু ভালো কথাও বলে যেতে পারিস নাকি? মহারাজ তখন বলে, আমি অত মন রাখা কথা বলতে পারি না, আমার জন্য তো এমনিতেও কারো ভালো হয়নি। এসো ঠাম্মি বলে ঠাম্মিকে নিয়ে উঠে পড়ে। পূজা তো খুবই ভেঙে পড়ে, সমানে মহারাজের দিকে তাকিয়ে আছে। ঠাম্মি সবটাই লক্ষ্য করে। পূজা মনে মনে ভাবতে থাকে, চলে যাচ্ছেন, কিন্তু একবারও আমার সাথে একটাও কথা বলে গেলেন না। কবে আসবেন, আদৌ ফিরবেন কিনা আমি তাও জানি না। সমস্ত কিছু ভাবতে থাকে পূজা মনে মনে, আর সমানে কাঁদতে থাকে। পূজা সমানে কাঁদতে থাকে, মহারাজের বাস ছেড়ে দেয়। মনে মনে ভাবতে থাকে, আপনি নিষ্ঠুর, আপনি পাথর দিয়ে তৈরি। মহারাজের বাবা আর সব বন্ধু বান্ধবরা সবাই তাকিয়ে দেখে পূজার দিকে। মিলিয়ে এসে পূজাকে সামলাতে থাকে। এদিকে ঠাম্মি বাসে যেতে যেতে ভাবতে থাকে মনে মনে যে এই ছোকরা ভাঙবে কিন্তু মচকাবে না। গ্রামের বাড়ি যাচ্ছে জেদ করে, মন তো পড়ে আছে এখানেই। ঠাম্মি মনে মনে ভাবছে। ঠিক তখনই মহারাজ ঠাম্মিকে বলে, কিছু বললে নাকি ঠাম্মি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ বললুম তো, নাতবউ তোর প্রেমে পড়ে গেছে। এটা শুনে তো মহারাজ পুরো আঁতকে ওঠে, ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। ঠাম্মি বলে, আবার করে তাকিয়ে আছে। মহারাজ বলে, কি যাতা বলছো বলো তো, কি যাতা বলছো তুমি এসব কথা? এগুলো কোনো কথা হলো? ঠাম্মি বলে, একবার তাকিয়ে দেখেছিস মেয়েটার চোখের দিকে, তাহলেই তো বুঝতে পারতিস সবটা। ঠাম্মি আবার বলতে থাকে, অবশ্য একদম যে কিছু দেখিসনি এমনটাও নয়, সব বুঝতে পারি আমি। তখন ঠাম্মিকে এড়িয়ে যাওয়ার জন্য মহারাজ আবার বাস কন্ডাক্টরকে বলে, দাদা টিকিটটা দেখবেন। ঠাম্মি মহারাজের কীর্তি দেখে হাসতে থাকে। ঠাম্মি হাসতে হাসতে বলে, জানিস তো, সব কিছুর মধ্যেই না একটা কেমন ভালো একটা ব্যাপার লুকিয়ে থাকে। এই যে তোরা দুজন দুজনকে ছেড়ে যাচ্ছিস, এই যে একটা দূরত্ব, এই দূরত্বটার মধ্যে একটা কিন্তু দারুণ ব্যাপার আছে, একদম মাখো মাখো। বলে হাউমাউ করে হাসতে থাকে। মহারাজ বলে, এই যে ঠাম্মি, তোমার না বয়স হচ্ছে, সারাক্ষণ এই প্রেম ভালোবাসা মাথায় আর অন্য কিছু নেই? ঠাম্মি তো সমানে হেসেই চলেছে। কোথায় তপ জপ এগুলো করবে তা না, সারাক্ষণ প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছো, তোমাকে মানায় এই বয়সে এসব? আমি তখন বলে, থাম তো, প্রেম না থাকলে জীবনে কোনো কিছু আছে? প্রেম নিয়েই তো জীবন, প্রেম আর ভালোবাসাই তো সব। তুই রবীন্দ্রনাথ পড়িসনি? এই তোর মনের মধ্যে কিছুই নেই দেখছি, মানে কিছুই নেই তোর মনের মধ্যে। এই সমস্ত কিছুই বলতে থাকে ঠাম্মি মহারাজকে। মহারাজ তো খুব বিরক্ত হয় আর খুব একটা ইতস্তত বোধ করতে থাকে ঠাম্মির সামনে। এদিকে দেখা যায় পূর্ণিমা বাড়িতে পায়চারি করছে আর সমানে বলে যাচ্ছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি নিজের ছেলেকে ফেরাতে পারছি না, উনি নাকি দুদিন শাশুড়ি হয়েছেন, উনি নাকি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবেন। মায়ের চেয়ে মাসির দরদ দেখাতে আসছেন। ইতিমধ্যেই দেখা যায় বাড়িতে একজন মহিলা এসে হাজির। বলে, কি রে, সদর দরজাটা এরকমভাবে খোলা যে? তখন পূর্ণিমা বলে, আরে জয়া। এই বলে তো দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর পূর্ণিমা বলে, তুই কি করে বুঝলি রে? আমি জানিস তো বড় একা, তুই এই সময় আমার কাছে এসে খুব ভালো করলি। জয়া তো তখন খুব হাসতে থাকে। জয়া হচ্ছে পূর্ণিমার দিদি, বিদেশে থাকতো। এবার সে বিদেশ থেকে ফিরে এসেছে পার্মানেন্টলি, আর সে যাবে না, কারণ তার ছেলেমেয়েরা সবাই সেটেল করে গেছে। এই সমস্ত বলতেই পূর্ণিমা তো খুব খুশি হয়ে যায়। দুজন মিলে খুব গল্প করতে থাকে, কিভাবে তারা ছোটবেলা থেকে বড় হয়েছে, একসঙ্গে দিনগুলো কাটিয়েছে, সমস্ত কথা গল্প করতে থাকে দুজনে। পূর্ণিমা আর জয়া দুজনে হচ্ছে মাস্তুতো বোন, কিন্তু মাস্তুতো বোন হলেও দুজনের মধ্যে মিল খুব। জয়া বলে, আমরা দুজন মাস্তুতো বোন হলেও দুজন দুজনের হরিহর আত্মা। আমি এতদিন বিদেশে ছিলাম ঠিকই, কিন্তু ওখানেও আমি ছিলাম বড় একা, জানিস তো। এখানে এখন দুজন মিলে কত গল্প করব, কত মজা করব, কত ভালো হবে বল। পূর্ণিমা তো শুনেই হাসতে থাকে। জয়া বলে, কিরে, বাড়িটা ফাঁকা কেন, সবাই কোথায়, শুভদারা কোথায়? তখন পূর্ণিমা বলে, গেছে মেজো ছেলের শ্বশুর বাড়ি। তখন জয়া বলে, সবাই গেছে নাকি? পূর্ণিমা বলে, হ্যাঁ। জয়া তখন মহারাজের বউয়ের ছবি দেখতে চায়। পূর্ণিমা বলে, আমার কাছে কোনো ছবি নেই। জয়া বলে, কী রে, তুই সেই একরকমটাই রয়ে গেলি। এদিকে দেখা যায় পূজা, জয়ন্ত, মিলি, বাকি বন্ধুরা সবাই এক জায়গাতেই আছে, এখনও বাস স্ট্যান্ডেই আছে, তারা সবাই মিলে গল্প করছে। এদিকে জয়ন্ত পূজাকে আলাদাভাবে নিয়ে যায় কথা বলার জন্য।
জয়ন্তদা তখন স্কুলের ঘটনাগুলো পূজাকে বলে যে একটা ছেলেকে মহারাজ সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল, তার মাথায় চোট লেগেছিল, আর সেই সময় সঙ্গে সঙ্গে ছেলেটা মারাও গিয়েছিল। পূজা তখন বলে ঠেলে ফেলে দিতে গিয়েছিল কেন? তখন জয়ন্তদা বলে হয়তো মারামারি ঠেলাঠেলি কিছু একটা করতে গিয়ে এরকমটা হয়েছিল। পূজা তো শুনে খুব অবাক হয়ে যায়। তখন বলে আসলে কি হয়েছিল ঘটনাটা সেটা তো জানা দরকার। তখন জয়ন্ত বলে যে আসলে অত ডিটেলস তো পাইনি বৌদি, যতটুকু পেয়েছি আমি তোমাকে বললাম। মানে সবাই ভাষা ভাষা বলছে, বোধ হয়, এরকম হয়তো, কেউ ক্লিয়ারলি কিছু বলতে পারছে না। পূজা তখন বলে তার মানে তো সবটাই আন্দাজে বলা হলো, তাই না? না না, কি থেকে ঘটনাটা শুরু হয়েছিল সেটা তো আগে জানা দরকার। কি নিয়ে ঝামেলা মারামারি এই সবটাই পুরোটা আমার জানা দরকার, জানাই দরকার। তখন মহারাজের বাবা এসে বলে কি পুরোটা জানা দরকার পূজা মা? কি জয়ন্ত, কি জানাতে চাইছিস তুই? জয়ন্তদা আমতা আমতা করতে থাকে। তখন মহারাজের বাবা বলে আমাকে পুরো ব্যাপারটা জানালে আমার খুব ভালো লাগবে। দুজনেই চুপ করে থাকে, কেউ কিচ্ছু বলে না। পূজা তখন সরাসরি প্রশ্ন করে বসে, আমি আপনার মেজো ছেলের অতীতটা জানতে চাই বাবা। এই প্রশ্নটা আমি আপনাদের সবাইকেই করেছিলাম, কিন্তু কেউই আমাকে সেই উত্তরটা দিতে পারেননি, তাই জন্য আমি আমার মতো করে এটার খোঁজ করছি। পূজার বাবা বলে কোনো দরকার নেই, যেই সত্য জানলে তোমাদের সম্পর্কে চির ধরবে সেটা জানার কোনো অধিকার নেই, মানে দরকারই নেই। পূজা বলে যে সম্পর্কটা তৈরি কোথায় হলো বাবা? তৈরি হওয়ার আগেই তো উনি আমাকে ছেড়ে চলে গেলেন এখানে, একবার আমার দিকে ফিরেও তাকালেন না। মহারাজের বাবা বলে হ্যাঁ, সম্পর্কটা তৈরি হয়নি ঠিকই, তুমিও তো কিছু বলনি পূজা মা। ইচ্ছে থাকলেই উপায় হয়, তুমিও তো সেই চেষ্টা করোনি মা। না না, আমি তোমাকে জোর করছি না, কিন্তু তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেই বিশ্বাস থেকেই তোমাকে আমি কথাগুলো বলছি। পূজা চুপ করে শুনতে থাকে। এই কথাগুলো বলে মহারাজের বাবা চলে যান। পূজা তখন বলে সবাইকে যে আচ্ছা ইচ্ছে থাকলে কি উপায় হয়, আমি কি আটকাতে পারতাম সত্যি সত্যি? মিলি তখন বলে যে হ্যাঁ বৌদি, তুমি চেষ্টা করলেই পারতে। তখন শিব বলে আচ্ছা তুমি কি কিছু ভাবছো মনে মনে? তখন পূজা বলে ওই বাসটা তো বোধহয় বেশি দূর এখনো যায়নি, তাই না? জয়ন্তদা তখন বাকিদের বলে যে যা তো, তোরা গিয়ে খবর নে তো যে পরের বাসটা কখন ছাড়ে। পূজা তখন বলে না না, অত দেরি করলে হবে না, আমাকে এই বাসটা ধরতেই হবে যে করেই হোক। তখন পূজা জয়ন্তদাকে বলে আমাকে আপনি একটু বাইকে করে নিয়ে চলুন না প্লিজ, আমাকে ওই বাসটা ধরতেই হবে যে করেই হোক। পূজা সমানে রিকোয়েস্ট করতে থাকে জয়ন্তদাকে। জয়ন্তদা খানিকক্ষণ চুপ করে থাকার পর বলে আচ্ছা চলো বৌদি চলো, বলে সব বন্ধুদের নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় পূর্ণিমা তার দিদি জয়াকে সমানে পূজার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। বলে একদম ধুরন্ধর মেয়ে জানিস না। জয়া বলে একদম ধুরন্ধর, কি বলছিস? এই সমস্ত কথা হতে হতেই সেখানে চলে আসে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে দেখে তো পূর্ণিমা খুব খুশি হয়ে যায়। পূর্ণিমা বলে তুমি এসেছো? প্রিয়াঙ্কা বলে আপনি ফোন করবেন আর আমি আসবো না? বলেই পূর্ণিমা প্রিয়াঙ্কাকে গলা জড়িয়ে ধরে। তখন প্রিয়াঙ্কার সাথে পূর্ণিমা তার বোন জয়ার পরিচয় করিয়ে দেয়। জয়া বলে তোমরা ছোটবেলাকার বন্ধু? পূর্ণিমা বলে না না, এই তো সবে দেখা হলো, দুদিনের আলাপ, তবে দুদিনেই অনেকটা আপন করে নিয়েছে। জয়া তখন বলে মাত্র দুদিনেই তোমাদের বন্ধুত্ব এতটা গভীর হয়ে গেছে? তখন প্রিয়াঙ্কা বলে আমি তো পূর্ণিমা আন্টির পুরো ফ্যানই হয়ে গেছি। তখন পূর্ণিমা বলে ও মা, তুমি আমার নামও জানো? তখন প্রিয়াঙ্কা বলে আপনার ছেলে তো সারাক্ষণ আপনার কথাই বলতে থাকে। তখন পূর্ণিমা বলে ও মা, সারাক্ষণ তোমরা ফোনে কথা বলো বুঝি? প্রিয়াঙ্কা বলে হ্যাঁ ওই আর কি। পূর্ণিমা বলে আচ্ছা ঠিক আছে, এরপর যখন কথা বলতে ইচ্ছে করবে ডাইরেক্ট বাড়িতেই চলে এসো কেমন? এই বলে দুজনে খুব হাসাহাসি করতে থাকে। এদিকে জয়া তখন মনে মনে ভাবতে থাকে পূর্ণিমা তো আমাকে বলল যে পূজা মেয়েটা নাকি বেশি ডেসপারেট, আমাকে তো এই মেয়েটাকে দেখেই বেশি ডেসপারেট বলে মনে হচ্ছে, আর শুধু ডেসপারেটই নয়, পাক্কা ধুরন্ধর বলেও মনে হচ্ছে। আচ্ছা মহারাজের বউ কি এতটাই ডেসপারেট? এই সমস্ত কথাই ভাবতে থাকে জয়া মনে মনে। এদিকে দেখা যায় সব বন্ধুরা মিলে বাইকে করে রওনা দিয়েছে মহারাজের বাসকে ধরার উদ্দেশ্যে। পূজাকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। পূজা বলে আরো জোরে বাইক চালান, ওই বাসটা কিন্তু আমাদেরকে ধরতেই হবে। পূজা সমানে বলতে থাকে জোরে বাইকটা চালান প্লিজ, জোরে বাইকটা চালান, যে করে হোক আমাদের গুন্ডা মাথা গরম আর ওই ঠাম্মিকে ওই বাস থেকে নামাতেই হবে, বাসের কাছে গিয়ে আমাদের পৌঁছতেই হবে, জোরে বাইক চালান। বাবা বললেন না যে ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই আমাদেরকে এই কাজটা করে দেখাতেই হবে। এই সমস্ত কথা পূজা বলতেই থাকে। এদিকে দেখা যায় বন্ধুরা খুব জোরে বাইক চালাচ্ছে বাসটা ধরার জন্য, কিন্তু এদিকে তো মহারাজ প্রায় গ্রামের বাড়িতে পৌঁছেই গেছে। এদিকে তো ঠাম্মি বাড়ি আসতে আসতেই লতা নাড়ু যারা যারা বাড়ির কর্মচারী আছে সবাইকে ডাকে। সবাই তো দেখে খুব খুশি হয়ে যায় যে আরে মহারাজ এসছে, বাড়ির মহারাজ বাড়িতে ফিরে এসছে। তারা দেখে খুব খুশি হয়, বলে যে এই কে কোথায় আছিস, ব্যাগপত্রগুলো নিয়ে যা। সবাই চলে আসে ব্যাগপত্রগুলো ধরতে। মহারাজ বলে থাক থাক, এসবের কি দরকার, তোমরা এমন করছো যেন নিজের বাড়িতে নিজেকে আমার অতিথি বলে মনে হচ্ছে। সবাই হাসতে থাকে। মহারাজ হারুদার পায়ে প্রণাম করে বলে কেমন আছো হারুদা? হারুদা তখন বলে ছিলাম একরকম, তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেল। মহারাজ তখন বলে এই গ্রামের বাড়িটা তো শুধু আমার কাছে বাড়ি নয়, অক্সিজেন। ঠাম্মি তখন বলে মনে আছে তোর, তুই একটা ছোট্ট মাধবীলতার চারা পুঁতেছিলি,
ওই দেখ দিনে দিনে যুবতী হয়ে উঠেছে, কি সুন্দর। এই শুনে তো এই বলে তো ঠাম্মিও হাসতে থাকে, মহারাজও হাসতে থাকে। বাড়ির অন্যান্য কাজের লোকরা হারুদাকে প্রশ্ন করে, তুমি তো বাড়ির কাজের লোক, ও তো মালিক, তবুও কেন ও তোমাকে পায়ে হাত দিয়ে ধরে প্রণাম করলো? হারুদা তখন বলে, কারণ আমাদের মহারাজ হচ্ছে সত্যিই মহারাজ। মহারাজ তখন বলে, কিছু বললে হারুদা? তখন বলে, না না, এই যে নাড়ুটা এই প্রথম কাজে ঢুকেছে তো, তাই ওর মনে জানার কৌতূহল খুব, তোমার কাণ্ড কারখানা দেখে প্রশ্ন করছে একের পর এক। মহারাজ বলে, ও তাই নাকি, বলে হাসতে থাকে। নাড়ু তখন বলে, অবাক হব না, মণিবেশে কাজের লোকের পা ছুটছে। তখন হারুদা বলে, আরে আমি তো ওকে জড়িয়েও ধরতে পারি রে, দেখবি, বলেই মহারাজকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। ঠাম্মি তখন মজা করে তার কাজের মেয়েকে বলে যে, দেখো তুমি আবার জড়িয়ে ধরো না, বলে হাসতে থাকে। এর মধ্যেই দেখা যায় পূজা, জয়ন্ত আর সব বাকি বন্ধুরা গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। পূজা তো এসে বাড়ি দেখে অবাক। এত বড় বাড়ি দেখে পূজা তো দেখতেই থাকে, বলে যে এই বাড়িটাকে ওরা গ্রামের বাড়ি বলে? তখন বাকিরা বলে, এ তো দেখছি পুরো গ্রামটাই বাড়ির মধ্যে ঢুকে গেছে। পূজা বলে, তাই তো দেখছি। একজন বলে, এবার বুঝতে পেরেছো বৌদি, মহারাজ এখানে আসার জন্য কেন এরকম করে? দিয়ে বাড়ির দরজা দেখতে পেয়ে সবাই মিলে ভেতরে যায় আর কি। ভেতর থেকে বাড়িকে দেখে তো তারা আরও অবাক হয়ে যায়। পূজাও দেখতে থাকে। আর একজন বলে যে, মহারাজকে এই রাজপ্রাসাদেই মানায়। ভালোই হলো বৌদি, তুমি রাস্তা থেকে বাসটা না পেয়ে সোজা বাড়িতেই চলে এলে। বাকিরা বলাবলি করতে থাকে, মহারাজ যদি দেখে না তাহলে আমাদেরকে বেদম দেবে। আরেকজন বলে, দিলে তো জয়ন্তদাকে দেবে, আমাদেরকে তো দেবে না, কারণ জয়ন্তদা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে, বলে হাসাহাসি করতে থাকে। জয়ন্তদা বলে, হ্যাঁ দেখি কেমন দেয়, দেখি। কথা বলতে বলতে তারা আরেকটা দরজা দেখতে পায়, সেখান দিয়ে তারা ঢুকে পড়ে। আর এদিকে জয়া মহারাজের বউকে দেখার জন্য খুব অস্থির হয়ে উঠেছে। পূর্ণিমা বলে, আরে তুই আসার পর থেকে খালি মহারাজের বউকেই কেন দেখতে চাইছিস বলতো? জয়া তখন বলে, দেখতে ইচ্ছে করছে। সেই সময় সোমনাথ আসে। জয়া মাসিকে দেখে সে খুব খুশি হয়। জয়া মাসিও সোমনাথকে দেখে খুব খুশি হয়। এদিকে প্রিয়াঙ্কাকে দেখে সোমনাথের খুব ভালো লাগে, প্রিয়াঙ্কার দিকে তাকিয়েই থাকে। পূর্ণিমা তখন জয়াকে ডেকে বলে, এই শোন, 4 হাত এক করে দিলে কেমন হয়? জয়া তখন আর কি বলবে, বলে ভালো ভালো। পূর্ণিমা তখন জয়াকে বলে, জানিস তো জয়া, আমার সোমনাথ কত ভালো একটা চাকরি পেয়েছে। এটা শুনে জয়া খুব খুশি হয়ে যায় আর বলে যে, ফাইনালি আমাদের সোমনাথ চাকরি করছে। আর এটা শুনে তো সোমনাথ একটু ঘাবড়ে যায়, কারণ ও তো বাড়িতে মিথ্যে কথা বলেছে। আর মনে মনে ভাবতে থাকে যে, মা আর মাসি তো কত আনন্দ পেয়েছে আমার চাকরিটা নিয়ে, যদি জানতে পারে যে আমি চাকরিটা আমার কাছে নেই, আমি চাকরিতে যাওয়ার পরিবর্তে ঘরের মাঠে হাওয়া খাচ্ছি, তাহলে তো না জানি কি ভাববে। এগুলোই ভাবতে থাকে সোমনাথ। প্রিয়াঙ্কা সোমনাথের সাথে কথা বলতে গেলে, আপনি আজ্ঞা করতে গেলে, পূর্ণিমা বলে, ও মা প্রিয়াঙ্কা, তুমি কি সোমনাথকে আপনি বলে কথা বলো নাকি? আজ থেকে তুমি বলবে। জয়া তখন মনে মনে বলতে থাকে, এই পূর্ণিমাটা না বেশি আদিক্ষেতা করছে। প্রিয়াঙ্কা তখন বলে, আপনারা দুই বোনে একটু ফান করুন, আমি এবার একটু লিভ নেব। জয়া তখন মনে মনে বলতে থাকে, বাবা অদ্ভুত ইংলিশ। সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে যে, আর একটু থেকে গেলে হতো না? প্রিয়াঙ্কা তখন বলে, অ্যাকচুয়ালি আমার না একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, না হলে আমি স্টে করতাম। পূর্ণিমা তখন জয়াকে বলে, পূজার থেকে অনেক বেশি স্মার্ট এই প্রিয়াঙ্কা। পূর্ণিমা বলে, এই আমাদের মহারাজের বউকে টক্কর দেবে। জয়া তো চুপ করে সবটা শোনে আর সমানে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় পূজা আর জয়ন্তরা সবাই বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ঠাম্মি সেখানে চলে আসে আর পূজাকে দেখতে পেয়ে খুব খুশি হয়, বলে, আমি কাকে দেখছি, আমার নাতবো, বলেই পূজাকে জড়িয়ে ধরে। ঠাম্মি পূজা সবাইকে দেখে তো খুব খুশি হয়ে যায় আর নাড়ু, কাবেরী সবাইকে ডাকতে থাকে ওদেরকে বরণ করার জন্য। ঠিক সেই সময় মহারাজও আসে। ঠাম্মি সবাইকে বরণ ডালা নিয়ে আসার কথা বলে আমার ঘরে লক্ষ্মী এসেছে। মহারাজ তো দেখতে থাকে চুপ করে। পূজাও তখন মহারাজকে দেখে ফেলে। সবাই মহারাজের দিকে তাকায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে উড়ানের পর্ব নিয়ে আবার ফিরে আসবো আমি তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো সবাই।